আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। প্রিয় বন্ধুরা, প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন। ডক্টর ইউনূসের চলে যাবার সময় হয়ে এসেছে, কিন্তু চলে যাবার আগে তিনি বাংলাদেশের এত বেশি সর্বনাশ করে যাচ্ছেন যে তিনি চলে যাবার পরে যে নতুন সরকারটা আসবে তারা কিন্তু খুব বেকায়দায় থাকবে। মানে বাংলাদেশকে নিয়ে তিনি বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে একটা লেজে গবরে অবস্থা করে রেখে চলে যাচ্ছেন। এই দেশের ১২টা যে তিনি বাজিয়ে গেলেন সেটা নিয়ে আজকে আমি কথা বলবো। তিনি অনেক আসপেক্টে দেশের ১২টা বাজিয়েছেন। এই যে একজন শিল্পপতি সেদিন বলছিলেন যে দেশের ১৪ লক্ষ লোক চাকরি হারিয়েছে গত ১৭ মাসে, এবং জিডিপি নাকি কমে ৪-এর নিচে চলে আসবে। তো এরকম অসংখ্য অর্থনৈতিক সূচক একসময় বাংলাদেশে শেখ হাসিনা সরকার ১ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দিয়েছিল, সেটার থেকে এখন কমে ৫৭ লাখে নেমেছে, বাকিতে ৪৩ লাখ নাই। তো এরকম অনেক জায়গায় অবনতি হয়েছে। তো আজকে আমি ৪টা স্পেসিফিক বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে কথা বলবো একটু মীরের সরাই নিয়ে। মীরের সরাই হলো চট্টগ্রামের একটা খুব গুরুত্বপূর্ণ উপজেলা। এটি চট্টগ্রামের উত্তর দিকে অবস্থিত, চট্টগ্রাম বন্দর থেকেও এটা উত্তর দিকে অবস্থিত। এটার একদিকে ফেনী জেলা, আর একদিকে রয়েছে পাহাড়ি অঞ্চল, এবং এর খুব কাছেই কিন্তু ভারত। এই যে ভারতের ত্রিপুরা এখান থেকে ৬০ বা ৭০ কিলোমিটার দূরে আনুমানিক, আবার মিজোরাম ১২০ থেকে ১৪০ কিলোমিটার দূরে। যদিও সড়ক পথে এই মিরেরসরাইয়ের সাথে ত্রিপুরার কোনো যোগাযোগ নেই, ওই অঞ্চলটা পাহাড়ি এলাকা, বাট ইটস ভেরি ক্লোজ। তো এইটা আবার ইট কানেক্টস মানে কক্সবাজার, চট্টগ্রাম এবং যে পার্বত্য চট্টগ্রামের জেলাগুলো আছে এগুলোর চিকেন নেক বলা হয় এই মিরেরসরাইকে। এবং এই মিরেরসরাইয়ের কাছে কিন্তু সেই পেকুয়া বাজার, আপনারা যারা আমার শো নিয়মিত দেখেন, আমি মাঝে মধ্যে এই কক্সবাজারের পেকুয়া উপজেলার পেকুয়া বাজারের কথা বলি, যে বাজারটা খুবই গুরুত্বপূর্ণ এবং যেখানে আরাকান আর্মি, বিদেশি সেনাবাহিনীর অনেক বিচরণের কথা আমি বলেছি। তো সেই দিক দিয়ে এই মিরেরসরাই উপজেলাটা খুব গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ ভারতের জন্য একটা স্পর্শকাতর এলাকা। এইখানে শেখ হাসিনার সরকার একটা ইন্ডিয়ান ইকোনমিক জোন স্থাপন করবার জন্য চুক্তি করেছিল, এবং এই জোনে অর্থায়ন করবে জাপান সরকার এবং এটি ম্যানেজ করবে ভারতের আদানি শিল্প গ্রুপ। এবং এখানে যেসব পণ্য উৎপাদিত হবে তাদের একটা বড় অংশ ভারতের যে নর্থ ইস্ট 7 সিস্টার স্টেটস আছে সেসব জায়গায় এক্সপোর্ট করা হবে। তো এটা একটা, এই জায়গাটা প্রায় ৯০০ একর জায়গা, একটা বিশাল জায়গা। তো সেই চুক্তিটা এই ডক্টর ইউনূস এসে বাতিল করেছে, এবং বাতিল করে তারা গত পরশুদিন এই ২৬শে জানুয়ারি সোমবার তারা একটা সিদ্ধান্ত নিয়েছে, বেজা বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি বিইজিএ, এই বিইজিএ এর একটা সভায়, গভর্নিং বডির সভায়, যেটা সভাপতিত্ব করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এবং আপনারা জানেন যে বেজার নির্বাহী চেয়ারম্যান হলো ওই প্যারাসুট জাম্পার আশিক চৌধুরী, যে বাংলাদেশে প্রচুর বিনিয়োগ আনবে বলে গত ১৭ মাসে বাংলাদেশ থেকে বিদেশি বিনিয়োগ কমেছে শতকরা ৬১%, মানে ৬১% বিনিয়োগ নাই হয়ে গেছে। তো এখন সে বোঝাচ্ছে যে পৃথিবীতে বড় বড় সমরাস্ত্র, যুদ্ধ বিমান, এর বাইরেও নাকি প্রতিরক্ষার অনেক ছোট ছোট জিনিস দরকার, যেমন গুলির নাকি অনেক অভাব, স্বল্প মাত্রার মিসাইল, ট্যাঙ্কের অ্যাক্সেসরি, এগুলো নাকি অভাব। সো এইগুলো বাংলাদেশে তৈরি করতে হবে। সুতরাং মিরেরসরাইয়ে ভারতীয় ইকোনমিক জোনটা বাতিল করে তারা সেখানে এখন করছে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন বা প্রতিরক্ষা পার্ক। এখানে এখন এই জায়গাটা তারা বিদেশিদের কাছে দিয়ে দেবে। অলরেডি আমেরিকার কাছে তারা বলেছে যে তোমরা মিরেরসরাইটা নাও, এবং এখানে তারা এই সামরিক অস্ত্র উৎপাদনের কারখানা করবে। এখন দেখেন, ভারতের এত কাছের একটা জায়গায় আমেরিকার হাতে তুলে দিচ্ছে। এর আগে লালমনিরহাটের যে বিমানবন্দর, সেখানে অলরেডি চায়নার কিন্তু অনেক ইনভলভমেন্ট এসেছে, যেটা খুব কাছে ভারতের শিলিগুড়ি বা ভারতের চিকেন নেকের খুব কাছে। অর্থাৎ এই যে ভারতের
এবং বাংলাদেশের যে সীমান্ত এলাকা সেখানে বিদেশি শক্তিকে এনে এই ডক্টর ইউনূস বিভিন্ন জায়গায় প্লেস করতেছে। তো স্বভাবতই এটা নিয়ে ভারতের মধ্যে একটা রিয়াকশন হয়েছে, বাংলাদেশেরও অনেকে বিষয়টা ভালোভাবে দেখেনি, যে এইখানে মানে অনেকটা পায়ে পা দিয়ে ঝগড়া করার মতো ভারতের সাথে ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার আগের থেকে তার মধ্যে আমরা যেটা দেখছি সেটা কিন্তু এই মীরের সরাই নিয়ে দেখলাম। আরো কিছু ঘটনা ঘটেছে, যেমন গতকাল 27 জানুয়ারি ছিল মঙ্গলবার, চীনের সাথে এই G2G চুক্তির আওতায় আমাদের বিমান বাহিনী এবং চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন ইন্টারন্যাশনাল CETC এদের মধ্যে একটা চুক্তি হয়েছে যে বাংলাদেশে ড্রোন উৎপাদন করা হবে এবং অ্যাসেম্বল করা হবে এবং এর মধ্যে প্রযুক্তি হস্তান্তরও করা হবে। তো এই যে কদিন আগে গত 23 তারিখে বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সে কিন্তু ডক্টর খলিল, আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে দেখা করেছে এবং চীনের সাথে এই দহরম মহরম নিয়ে তাদের আপত্তি জানিয়েছে। এবং তখন আমরা শুনেছিলাম যে চীনের সাথে যে 6টা MOU স্বাক্ষরিত হয়েছে সবগুলো বাতিল করা হবে, এই ড্রোন কারখানাটাও স্থগিত করা হবে বা বন্ধ করা হবে, এরকম আমরা শুনেছিলাম। তো 23 তারিখে গতকাল 27 তারিখে দেখলাম যে চায়নার ওই কোম্পানির সাথে বিমান বাহিনী চুক্তি স্বাক্ষর করেছে। তো এটা নিয়ে কিন্তু আমেরিকার মধ্যে হিউজ রিপারকেশন হয়েছে এবং আমাদের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, যিনি আমেরিকার খুব ঘনিষ্ঠ বলে আমরা সবাই জানি, হ্যাঁ, তিনি খুবই হতাশা প্রকাশ করেছেন এবং তিনি এত দুঃখ পেয়েছেন যে তিনি বলেন যে আমি তো চলে গিয়েছিলাম, ডক্টর ইউনূস আমাকে যেতে দেয়নি এবং আমাকে রেখে তিনি আর কত অপমান করবেন। তো যে আমেরিকার সমর্থনে অবৈধভাবে ক্ষমতা দখল করলো, সে ইউনূস আবার আমেরিকাকে চটিয়ে চায়নার সাথে এই ড্রোন তৈরির চুক্তি স্বাক্ষর করলো। তো এটাও ভবিষ্যতের সরকারের জন্য কিন্তু একটা খুব জটিলতা তৈরি করতে পারে, কারণ পরবর্তীতে যে সরকার আসবে তারা আমেরিকার চোখ রাঙানি উপেক্ষা করে এই চুক্তি চালিয়ে যাবে কি না, এটা নিয়ে একটা যাই তাদের একটা পেইন হবে। এর মধ্যে আরেকটা হলো যে আপনারা জানেন যে আদানি গ্রুপের ভারতের বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশ 500 মেগাওয়াট বিদ্যুৎ কেনে, কিন্তু এই শীতে আদানি কিন্তু পুরো 500 মেগাওয়াট সাপ্লাই করতে পারতেছে না। তো ন্যাচারালি আদানির পক্ষে যুক্তি হলো যে আমাদের এখন অনেক মেইনটেনেন্স চলতেছে, সো আমরা পুরোটা সাপ্লাই করতে পারছি না, আর আমাদের প্রচুর বকেয়া বিল হচ্ছে, আপনারা বকেয়া পরিশোধ করুন। ডক্টর ইউনূস কিন্তু রেগুলার ইউনূসের প্রশাসন থেকে চিঠি লেখা হয় আদানিকে যেন যতদূর সম্ভব বিদ্যুৎ সরবরাহ করে, এবং যেহেতু 500 মেগাওয়াট পুরোটা সাপ্লাই করতে পারছে না, আপনার খোঁজ নিয়ে দেখবেন যে এই শীতকালে ঢাকায় কিন্তু প্রতিদিন প্রায় 2 ঘন্টার মতো লোডশেডিং হচ্ছে। এটার অন্যতম কারণ হলো আদানি পুরো বিদ্যুৎটা দিতে পারছে। আবার এই ডক্টর ইউনূস একটা সুপারিশমালা রেখে গেছে পরবর্তী সরকারের জন্য, যে আদানির সাথে বাংলাদেশ সরকারের যে চুক্তি তা অনেক ত্রুটিপূর্ণ এবং এই চুক্তিটা যেন বাতিল করা হয়। ডক্টর ইউনূস কিন্তু নিজে 17 মাসে এটা বাতিল করেনি, কিন্তু পরবর্তী সরকারের বিদ্যুৎ একটা ক্রাইসিস যেন তৈরি হয়, যেন পরবর্তী সরকারের কাছে সে রিকমেন্ডেশন রেখে গেছে। তো এটা আদানি গ্রুপ জানে, তারা বলেছে যে তোমরা যদি চুক্তি বাতিল করতে চাও তাহলে আমাদের দ্রুত জানাও, কারণ আমরা সেক্ষেত্রে এই বিদ্যুৎ ভারতের ন্যাশনাল গ্রিডে দিয়ে দিব। ভারতের কিন্তু এই বিদ্যুৎটা এমন না যে আদানি গ্রুপের কাছ থেকে আমরা বিদ্যুৎ না নিলে তারা একেবারে পানিতে পড়ে যাবে, কারণ এই বিদ্যুৎ কিন্তু ভারতের প্রয়োজন। আরেকটা বিষয় হলো যে এই যে চট্টগ্রামের সবচেয়ে বড় কন্টেইনার টার্মিনাল NCT নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল, এইটা এই যে ইউনাইটেড আরব এমিরেটসের ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দিচ্ছে এর ম্যানেজমেন্টটা। এটা নিয়ে কিন্তু রিট করা হয়েছিল এবং রিট করার ফলে আমাদের উচ্চ আদালত একটা দ্বিধাবিভক্ত রায় দিয়েছিল, যার ফলে এটা এখনো নিষ্পত্তি হয়নি। তো এই অবস্থায় ডক্টর ইউনূসের প্রশাসন দ্রুততম সময়ের মধ্যে এই চুক্তিটা করে ফেলবে এবং আগামী 1 ফেব্রুয়ারি এই ডিপি ওয়ার্ল্ডের সাথে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তি স্বাক্ষরিত হবে এবং এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার আগের যে স্টেপগুলো সেটা অত্যন্ত গোপনীয়তার সাথে এবং দ্রুততর
দ্রুততম সময়ের সাথে এটা সম্পূর্ণ করা হচ্ছে। এটা নিয়ে কিন্তু সারা দেশে একটা অলরেডি একটা ক্ষোভ দানা বাঁধছে। আমাদের বন্দরের শ্রমিক কর্তৃপক্ষ বা বন্দরের যেসব স্টেক হোল্ডার আছে, আমাদের বিভিন্ন রাজনৈতিক দল, সবাই এই চুক্তিটার বিরুদ্ধে। কিন্তু ডক্টর ইউনূস এবং নৌ পরিবহন মন্ত্রণালয় বন্দর কর্তৃপক্ষকে দিয়ে এই চুক্তিটা খুব দ্রুততার সাথে সম্পন্ন করছে। ধারণা করা হচ্ছে যে এই চুক্তি সম্পন্নের সাথে প্রচুর নগদ অর্থের লেনদেন জড়িত। যদি নিজেদের কোনো স্বার্থ না থাকে তাহলে কেন তারা এই বিষয়টা পরবর্তী নির্বাচিত সরকারের জন্য না রেখে তাড়াহুড়া করে আদালতের অবমাননা করে এই বিষয়টি করছে, সেটা নিয়ে কিন্তু কথা হচ্ছে। কারণ যেহেতু আদালতে বিষয়টা বিচারাধীন এবং কোনো ফাইনাল ডিসিশন আসেনি, এই অবস্থায় একটা ফরেন কোম্পানির কাছে এইভাবে আমাদের কন্টেইনার টার্মিনাল দেওয়াটা অপরাধ, আইনি অপরাধ। কিন্তু ডক্টর ইউনূস তো এগুলো মানছে না। সো এই যে 4টা উদাহরণ দিলাম, বাংলাদেশের জন্য কিন্তু 4টা বড় বড় ক্রাইসিস তৈরি করে রেখে গেল ডক্টর ইউনূস, যার কিভাবে হ্যান্ডেল করবে পরবর্তী সরকার আমি জানি না, বাট দ্যাট উইল বি এ হিউজ প্রবলেম ফর দ্য নেক্সট গভর্নমেন্ট। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমাকে যারা দেখছেন তাদের কাছে আগেই ক্ষমা প্রার্থনা করে রাখছি যে আজকে আপনাদেরকে কোনো শুভেচ্ছা বা কোনো কিছুই জানানোর মতন ক্যাপাসিটি আমার নেই। কেন নেই সেটা তো আপনারা থাম্বনেল এবং হেডলাইন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের এই ছাত্রলীগের এক ভাই সাদ্দাম, তার স্ত্রী এবং শিশুপুত্রের যে অবস্থা, এটাকে অনেকে হয়তো বলবেন আত্মহত্যা, বলছেন যে আত্মহত্যা করেছে মানসিক যন্ত্রণার কারণে, আরো অনেক কিছু। কিন্তু আমি কি বলবো জানেন, এটা আত্মহত্যা না, এটা হত্যা। এটা একটা হত্যাকাণ্ড। কারণ আত্মহত্যা করার জন্য উৎসাহিত করেছে এই সরকার। আর সবচেয়ে হৃদয় বিদারক যেটা, যেখানে একজন মৃত ব্যক্তিকে দেখতে আসে জীবিতরা, সেখানে আজ মৃত ব্যক্তিরাই গেছেন জীবিতকে দেখতে। ভিডিওগুলো দেখুন, আপনারা জানি কাল সারা রাত সারাদিন এই ভিডিওগুলো দেখেছেন। তারপরে একটু বলি, একটু দেখুন, তারপর আসছি কথায়। সারা কি নিষ্ঠুর! এত কষ্ট করছে সে তো কোনো খুনি না। কি নিষ্ঠুর! সারা কি নিষ্ঠুর! আমার বোনের বিচার আপনারা করুন। আমার বোন রাজনীতির কে করে না বলো? এত এত কষ্ট করছে সে তো কোনো খুনি না। আর ছোটখাটো মামলা তাহলে কেন ছাড়লো না? কেন ছাড়লো না? আমি দুলাভাই না, আমার নিজের ভাই। কেমন আছে? আমি কোনোদিন আমার মনে হয় যে লাইট মারলে ধরো ওই জায়গায় লাইট আছে, ঠিক আছে, গেট ভিডিওগুলো দেখলেন, 9 মাসের শিশু তার পিতাকে দেখতে গেল, স্ত্রী গেল তার স্বামীকে দেখতে। আর সেখানে আপনার 5 মিনিটের সময় দেওয়া হয়েছে। প্যারোলে মুক্তি তো দূরের কথা, 5 মিনিট সময় দেওয়া হয়েছে তাদেরকে দেখতে। দেখার পরে নিয়ে এসেছে, এরপরে কবর দিবে, সব শেষ। 2 দিন 3 দিন 4 দিন পরে সব ভুলে যাবে। আপনার মনে আছে যে জঙ্গি ব্লগারদেরকে হত্যা করার দায়ে যে জঙ্গির ফাঁসি হয়েছে, তাকে প্যারোলে মুক্তি দিয়ে আবার রাষ্ট্রীয় খরচায় হেলিকপ্টার দিয়ে জানাজার ময়দানে নেওয়া হয়েছে। মনে আছে সেটা? আর আজ সাদ্দাম ছাত্রলীগ করে, এই জন্যই তাকে প্যারোলে মুক্তিও দেওয়া হয়নি। তার মুক্তি যখন চেয়েছে, যে আবেদন করেছে, এই যে আবেদনটা আপনারা আমার পাশেই দেখেন,
এই আবেদন, এই আবেদন যখন করেছে তখন সেটা বাতিল করা হয়েছে। আর যে বাতিল করেছে সে পুলিশ অফিসারের ছবিটাও দেখেন, স্মরণ রাখেন। প্রতিদিনই কিছু না কিছু ঘটছে, তাই আগেরটা ভুলে যাই আমরা। এর আগে দীপুচন্দ্র দাস, তারও আগে এরকম অনেক মারা গেল। তার আগে ঢাকা ইউনিভার্সিটিতে অল্প দুইটা ভাত খাওয়ানোর কথা বলে তোফাজ্জলকে হত্যা করা হলো, মনে আছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের আরেক পঙ্গু ভাইকে হত্যা করা হয়েছে। এগুলো সব মনে রাখেন। অবশ্য মনে রেখেও লাভ কি? মনে রেখে কি করা যাবে? কিছুই করা যাবে না, কারণ অবস্থা যা, তাতে আমরা শুধু ওই মনেই রাখতে পারবো, আমি বলতে পারবো, আপনারা শুনতে পারবেন বা আপনারা লিখতে পারবেন, আমরা পড়তে পারবো, এতটুকুই। এর বাইরে আর কিছু হবে বলে আমার মনে হয় না। আজকে ওই যে হারামজাদা হাদি মরার পরে তার ভাই পায় এম্বাসিতে চাকরি, বোন পায় 1 কোটি টাকার ফ্ল্যাট, আরেক ভাই পায় 1 কোটি টাকার এফডিআর। আর এখানে সাদ্দামের মতন হাজারো ছাত্রলীগ, আওয়ামী লীগের কর্মী নেতারাও অন্ধকার প্রকোষ্ঠে আছে। তাদের স্ত্রী, পুত্র, ভাই, বোন কারো মৃত্যুতে প্যারোলে মুক্তি তো দেওয়াই হয় না, জেলের খামার ভেতরে রেখেই হত্যা করা হচ্ছে আমাদের নেতা কর্মীদেরকে। আর কত এভাবেই চলতে থাকবে? আবার এখন এই নতুন মহোৎসব চলছে, নির্বাচন। তাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন শেখ হাসিনাকে আপা ডাকছেন, যে আপার কর্মী, আপার নেতা কর্মীরা আমাদের ভোট দিবেন। জামাতের নেতা মির্জা গোলাম পাওয়েল, না জানি পারওয়েল, হারামজাদা, যে কিনা গত বছরও বলেছে শেখ মুজিব এই দেশ স্বাধীন চায়নি, সে এখন দুর্দান্ত দাপটে বলছেন হ্যাঁ, শেখ মুজিব স্বাধীনতার সূচনা করেছিলেন, ওনার কারণেই স্বাধীন হয়েছে। এনসিপি বলে আমাদের দরজা খোলা, আওয়ামী লীগ ছাত্রলীগ আসো, কারণ হচ্ছে ভোট। আমরা ভোটে এখনো 40% হোক, 30%ই হোক, ভোটে আমরা বড় ফ্যাক্টর। আর আমাদের ভোটগুলো যে যার বক্সে নেওয়ার জন্য এখন পারলে আমাদের আব্বাও ডাকে, আম্মাও ডাকে। ওরা এই ভোটের আগ পর্যন্ত এমনও আছে যে শেখ হাসিনাকে বলবে যে শেখ হাসিনা উনি শুধু জননেত্রী ছিলেন, আওয়ামী লীগের না, উনি সারা বাংলাদেশের গর্ব ছিলেন, এটাও বলতে পারে। কারণ এদের তো চরিত্র ঠিক নেই। তো এদের এই মিষ্টি কথায় ভুলে, মিষ্টি কথায় বিশ্বাস করে আমার ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যারাই যাবেন এই ভোটে ওদের দেওয়ার জন্য, তাদের অবস্থা ঠিক সাদ্দামের পরিবারের মতো হবে, এটা মনে রাখেন। কারণ এখনো ওরা আসলে যা করছে আমাদের সাথে সেটা অল্পই। এই সামান্য কিছু মামলা মোকদ্দমা, ভাঙচুর, হত্যা এগুলা করছে। জিতার পরে কচু কাটা করবে, এটা মনে রাখেন। যেটাই জিতুক, জামাত জিতুক চাই, এনসিপি জিতুক আর বিএমপি জিতুক, কারণ ওদের বিষ একটাই, আওয়ামী লীগ নিধন করো। এখন নির্বাচনের আগে কত রকম কথা, কত সুন্দর সুন্দর কথা বলছে আমাদেরকে নিয়ে। সুতরাং এই যে আজকে সাদ্দাম, তার আগে তোফাজ্জল, তারপর দীপু, এইভাবে হতে হতে আগামী 30 তারিখ পর্যন্ত আরো কত সাদ্দাম, আরো কত দীপু, আরো কত তোফাজ্জল যাবে, সেটার হিসাব হয়তো আমরা করতে করতে হাঁপিয়ে যাব। কারণ আওয়ামী লীগ যারা করে, সমর্থন যারা করে, যেসব পরিবারগুলো করে, এই বেনিয়া গোষ্ঠী, জোচ্চোর গোষ্ঠী, এদের কাছে আমরা শুধু একটা সংখ্যা, 1 2 3 4 5 6। সুতরাং সংখ্যা মিটে গেলে কোনো সমস্যা নেই, ওরা বলবে যে এটা অল্প কয়টা সংখ্যা মিটেছে। আর কি কষ্টে আজকে আমাদের এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের বেশ কিছু নেতা কর্মী কি কষ্টে আছে সেটা আর কেউ জানে না। তবে হ্যাঁ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগেরও কিছু নেতা কর্মী আছে বিভিন্ন জেলা মহানগর ওয়ার্ডের কিছু কিছু নেতা আছে যারা আত্মগোপনে থেকে ব্যবসা বাণিজ্য সব করছেন। ওনারা কিন্তু বড় বড় পদধারী, ব্যবসা বাণিজ্য সব করছেন। আর যেসব নেতাকর্মীরা আসলে আওয়ামী লীগকে ভালোবাসেন, তারাই আছেন এখন জেলে, জুলুমে, তাদের পরিবারের উপরে চলছে হত্যা, নির্যাতন, সব কিছু। সুতরাং আজকে এই সাদ্দামের
স্ত্রী এবং পুত্রের সন্তানের মৃত্যুর উপর শপথ করে বলুন, নির্বাচনে আমরা কেউ যাব না, কোনো ভোট কেন্দ্রে আমরা যাব না। যদি পারি তো নির্বাচন, ব্যালট বক্স, নির্বাচনী কেন্দ্র আমরা ঠিক উপরে পাঠিয়ে দিব বা মাটির নিচে গেড়ে দিব, কিন্তু নির্বাচনে আমাদের কেউ নিতে পারবে না। মারা গেলেও আমরা কেউ এই নির্বাচনে যাব না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।